আমরা ফলো করব এবং কিভাবে বাক্যগুলো তৈরি করা হয় আমরা সেই বিষয়টা একটু দেখবো। এবং আমরা আজকে একটু টাং টুইস্টারটা দেখবো। আমরা প্রোনাউন্সিয়েশনের মূলত উপরে আজকে ক্লাসটা থাকছে। তো দেখেন এখানে আমরা 10-এর পরের থেকে যদি একটু আলোচনা করি, রুল নাম্বার হচ্ছে 10, স্পোকেন রুল 10। এখানে আমরা দেখতে পাচ্ছি, আপনারা এই শীটটা হয়তো পেয়েছেন, এটা আজকে আমি দিয়ে দিব, এখান থেকে পড়বেন, খুব বেশি পরিমাণে রিডিং পড়বেন, দেখবেন আপনি কথা বলা শিখে যাচ্ছেন। বলছে ইয়েট টু। ইয়েট টু মানে হচ্ছে এখনো করিনি, হ্যাঁ শিখটা আছে, এখনো কিছু করিনি, যাইনি, খাইনি, এক্ষেত্রে বললে সেক্ষেত্রে আমাদেরকে ইয়েট টু ব্যবহার করতে হয়। বলা হচ্ছে আমি এখনো বিয়ে করিনি, আমি এখনো নামাজ পড়িনি, আমি এখনো তাকে টাকা দেয়নি, আমি এখনো বাজারে যাইনি। আমি yet টু রিচ টু দা মার্কেট। আমি yet টু রিচ টু দা, হ্যাঁ বলেন, অবশ্যই বলুন। একটা প্যাসেজ নট ইয়েট, হ্যাঁ, তা আমি যদি ইয়েট টু দিই তখন আর নট ইয়েট হবে না, এরকম নাকি যে নট ইয়েট নট কাজ ইয়েট টু, করে? না না, নট ইয়েট টু দিলে বাক্যটা একটু ভুল হয়ে যায়, যদি কোথাও দেখে থাকেন তাহলে সেটা মনে হয় একটু ভুল থাকবে, কেননা এখানে আমি ব্যাখ্যাটা দেই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেটা সঠিক থাকবে। কিন্তু যদি আপনি এইভাবে বলেন যে ইয়েট টু, তখন এই একই সঙ্গে ইয়েট এবং টু দিলে তাহলে আর নটটা দেওয়া লাগে না। কেন লাগে না? কারণ আমি একটা শব্দ যদি এখানে লিখি, সেটা লিখলাম হচ্ছে হার্ডলি, HARDLY। এই হার্ডলি শব্দটা লিখলে এর সঙ্গে কিন্তু একটা নট থাকে, এইটা দিলে আপনাকে আর অতিরিক্ত নট দেওয়ার প্রয়োজন হয় না। আবার আমি আরেকটা শব্দ লিখলাম নেভার, NEVER। এই যে নেভার শব্দটা লিখলাম, এই নেভার শব্দ যদি কখনো লেখা হয় তাহলে এর সঙ্গে আর কখনো নো দেওয়া লাগে না বা নো দেওয়া যায় না। নো নেভার এটা বলা যাবে না, এটা জাস্ট বলতে হবে নেভার। নেভার, আমি এখনো বাজারে পৌঁছাইনি। আই এম ইয়েট টু রিচ টু দা মার্কেট। এই টু দা মার্কেট, টুটা হচ্ছে প্রেপোজিশনের টু, এই জন্য এখানে টু বসেছে। হার্ডলি হচ্ছে খুবই কম, কদাচিৎ বা প্রায় না। বাংলা বাক্যে খুবই কম বা কদাচিৎ বা প্রায় না এই ধরনের নেগেটিভ অর্থ প্রকাশ করলে হার্ডলি এর ব্যবহার করা হয়। আমি খুবই কম চা খাই। সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দেখেন, তুমি আমাকে খুবই কম ভালোবাসো। ইউ হার্ডলি লাভ মি। আই হার্ডলি টেক টি। আই হার্ডলি টেক টি। হার্ডলি শব্দটা যখন দিবেন তখন বলা হচ্ছে যে অন্য কোনো নট বা অন্য কোনো নেগেটিভ সেন্স এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু হার্ডলি এর ভিতরে একটা নট রয়েছে। আমি খুবই কম চা খাই, সে খুবই কম বাজারে যায়, সে খুবই কম ধূমপান করে, তারা খুবই কম কাজ করে। তাহলে এই বাক্যগুলো কম, খুবই কম, এক্ষেত্রে আপনাকে হার্ডলি এর ব্যবহার করতে হবে। এরপর একটা রুল হচ্ছে লাইকলি টু। এই রুলগুলো আপনারা অনেকেই দেখেছেন, আমি একটু শেষের দিকে বা একটু নিচের দিকে যাই, যে ইম্পর্টেন্ট রুলগুলো রয়েছে এখানে 27। উড ইউ মাইন্ড, এটা দেখাই এখান থেকে, এটা হচ্ছে রুল নাম্বার 28। বলছে উড ইউ মাইন্ড, এর অর্থ হচ্ছে, উড ইউ মাইন্ড এর অর্থ হচ্ছে আহ, আপনি যদি ভদ্রভাবে কাউকে কোনো সুপারিশ করতে চান, সেক্ষেত্রে উড ইউ মাইন্ড ব্যবহার করা হয়। ভদ্রভাবে আপনি কি করছেন, কাউকে সুপারিশ করতেছেন। সুপারিশটা কিভাবে হচ্ছে, বলছে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের পর আইএনজি। যেমন আপনি কি একটু সরে বসবেন, পাশাপাশি বসেছেন, তো আপনি কাউকে বলছেন যে আপনি কি একটু সরে বসবেন, উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ। এই দেখুন, উড ইউ মাইন্ড এর পরে, উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। কি বললাম? উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। আমাকে কিছু টাকা ধার দিবেন কি? উড ইউ প্লিজ, উড ইউ প্লিজ লেন্ডিং মি সাম মানি। লেন্ড এর সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, লেন্ডিং। আপনার নামটা বলবেন কি? উড ইউ প্লিজ টেল মি ইওর নেম। তাহলে এখানে ভদ্রভাবে কি বলছে, যে আপনি ভদ্রভাবে কাউকে কোনো সুপারিশ করতে চান, সেক্ষেত্রে আপনাকে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড এবং ভার্বের সঙ্গে আইএনজি। আপনি অপরিচিত কারোর সাথে পরিচিত হয়েছেন, চলে আসার সময়, বিদায় নিয়ে চলে আসার সময় আপনি কাউকে বলছেন যে আপনি কি আপনার ঠিকানাটা বলবেন, আপনি কি আপনার ফোন নাম্বারটা বলবেন, সেক্ষেত্রে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দিতে। হ্যাঁ, ভদ্রভাবে। মনে রাখবেন, এই উড, এটা হচ্ছে সব থেকে উড, এটা হচ্ছে সব থেকে ভদ্রভাবে কথা বলার জন্য ব্যবহার করা হয়। কুডও ব্যবহার করা হয়, কিন্তু উডটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটা বেশি চলে। কিন্তু আপনি যদি ক্যান বা অন্য কোনো কিছু ব্যবহার করেন, যেমন আমি যদি আপনাকে বলি যে ক্যান ইউ প্লিজ টেল মি ইওর নেম, এই যে ক্যান ব্যবহার করা হয় কাদের জন্য? যারা সমবয়সী, নিজের বন্ধু বান্ধব, অথবা বয়সে কেউ ছোট হবে, সেক্ষেত্রে আপনাকে ক্যান ব্যবহার করতে হবে। ক্যান ইউ প্লিজ টেল মি ইওর নেম। ইয়েস,
হ্যাঁ, অর্থাৎ ক্যান ব্যবহার করা হয় অভদ্রতা অথবা অভদ্র না হলেও বয়সে ছোট বা বন্ধু বয়সের সমবয়সী কেউ হলে সেক্ষেত্রে ক্যান ব্যবহার করা হয়। ক্যান ইউ প্লিজ টেল মি ইওর নেম, ক্যান ইউ প্লিজ লেন্ড মি ইওর বুক। কিন্তু এখানে উড ব্যবহার করা হচ্ছে যখন ভদ্রভাবে, এই যে আপনি বলছেন যে আপনি কি একটু সরে বসবেন, গায়ে গায়ে লেগে যাচ্ছে, আপনি বসতে পারছেন না, সেক্ষেত্রে আপনি বলছেন যে আপনি কি একটু সরে বসবেন, আমাকে কিছু টাকা ধার দিবেন, সেক্ষেত্রে উড ইউ প্লিজ ব্যবহার করতে হবে। এরপর দেখেন, ডোন্ট বি আপসেট, মন খারাপ করো না। ডোন্ট বি আপসেট, মন খারাপ করো না, মন খারাপ করো না, তুমিও একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল ম্যারি আ বিউটিফুল গার্ল। হতাশ হয়েও না, তুমি একদিন খারাপ সময় কাটিয়ে উঠবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল রিকভার, ইউ উইল ওভারকাম ব্যাড সিচুয়েশন। ব্যাড সিচুয়েশন মানে হচ্ছে খারাপ সময়। হ্যাঁ, হতাশ হয়েও না, তুমিও একটি ভালো চাকরি পাবে। ডোন্ট বি আপসেট, ইউ উইল গেট দ্য জব। কি বলছে? ডোন্ট বি আপসেট, ইউ উইল গেট দ্য জব। হতাশ হয়েও না, তুমি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে, ধন্যবাদ। আপনি 2 মিনিট পরে আবার আসবেন, ঠিক আছে। আচ্ছা, তাজ ভাইয়া দেখবেন যে হাউ এলস এর ব্যবহার আর কিভাবে, বলছে যে আর কিভাবে তোমায় ভালোবাসবো, আর কিভাবে তোমায় আমি বলবো, আর কিভাবে আমি তোমায় সাহায্য করব, এই বাক্যগুলো হাউ এলস ব্যবহার করে করতে হয়। বলছে হাউ এলস উইল আই লাভ ইউ, হাউ এলস উইল আই টেল ইউ, হাউ এলস উইল আই মিস ইউ, আর কিভাবে আমি তোমাকে মিস করব। এগুলো হচ্ছে হাউ এলস এর ব্যবহার। এরপর একটা ব্যবহার দেখবো দ্যাটস হোয়াই। এটার অর্থ হচ্ছে এ কারণেই। দ্যাটস হোয়াই এর অর্থ হচ্ছে এ কারণেই। দ্যাটস ওয়াই ইউ নিড টু ডু দ্য জব, এ কারণেই তোমার চাকরিটি করা প্রয়োজন। এ কারণেই সে বাজারে গিয়েছে। দ্যাটস ওয়াই হি ওয়েন্ট টু দ্য মার্কেট, এ কারণেই আমি সর্বদা অনেক সাহায্য করার চেষ্টা করেছি। দ্যাটস ওয়াই আই ট্রাই টু হেল্প আদার্স, এ কারণেই তুমি বুঝতে ব্যর্থ হও। দ্যাটস ওয়াই ইউ ফেইল, এ কারণেই তুমি পদোন্নতি পেয়েছো। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ গট প্রমোশন, পদোন্নতি পেয়েছো। দেখেন, এই দ্যাটস ওয়াই এর রুলটা কিন্তু আমরা প্রায় ব্যবহার করি। এরপর একটা রুল থাকবে গুড অ্যাট। এই গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে পারদর্শী, কেউ কোনো কিছু ভালো পারে, সেক্ষেত্রে গুড অ্যাট শব্দটা ব্যবহার করতে একটা ফ্রেজ। গুড অ্যাট এর অর্থ হচ্ছে পারদর্শী, আর সে ইংরেজিতে পারদর্শী, হি ইজ গুড অ্যাট ইংলিশ। এখানে ইন দেওয়া যাবে না বা অন্য কোনো প্রেপোজিশন দেওয়া যাবে না, গুড এর পরে অ্যাট দিলে সেটা বোঝায় হচ্ছে পারদর্শী। হি ইজ গুড অ্যাট ইংলিশ, আমি সাঁতার কাটায় দক্ষ ছিলাম। আই ওয়াজ গুড অ্যাট সুইমিং, সে ইংরেজিতে কথা বলায় পারদর্শী ছিল। হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশ, তারা ক্রিকেট খেলায় দক্ষ। দে আর গুড অ্যাট ইন, দে আর গুড অ্যাট ক্রিকেট, হ্যাঁ, ক্রিকেট গেম। অর্থাৎ এখানে কিন্তু পারদর্শী কোনো কিছুতে বোঝালে গুড অ্যাট ব্যবহার করা হয়। সাবজেক্টের পরে অ্যামিজার অজয়ার প্লাস গুড অ্যাট, হ্যাঁ, সাবজেক্টের পরে অ্যামিজার অথবা পাস্ট টেন্স হলে অজয়ার, এরপর গুড অ্যাট প্লাস নাউন এবং ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে, এটা হচ্ছে গুড অ্যাট। আচ্ছা, এরপর একটা রুল দেখবো, সেটা হচ্ছে দেয়ার এর ব্যবহার। যে দেখেন, দেয়ার ইজ, এটা আমরা কিন্তু গত ক্লাসে একটা বাক্যের ভিতরে করেছিলাম এই স্ট্রাকচার গুলো। দেয়ার ইজ শব্দের অর্থ হচ্ছে আছে, কোনো কিছু স্থিরভাবে কোনো জায়গায় অবস্থিত আছে, সেক্ষেত্রে দেয়ার ইজ বা দেয়ার আর ব্যবহার করতে হয়। দেয়ার ইজ বা দেয়ার আর। বলছে দেয়ার ইজ এ মস্ক ইন দিস ভিলেজ, এই গ্রামে একটি মসজিদ আছে। এই বনে হরিণ আছে। দেয়ার আর মেনি ডিয়ার্স ইন দিস জঙ্গল। দেয়ার ওয়াজ বা দেয়ার ওয়ার ছিল, টেবিলের উপর একটি কলম ছিল। দেয়ার ওয়াজ এ পেন অন দ্য টেবিল, টেবিলের উপরে একটি কলম ছিল। দেয়ার ওয়াজ এ টেবিল, সরি, দেয়ার ওয়াজ এ পেন অন দা টেবিল। দেখেন, দেয়ার উইল বি হবে, বলা হচ্ছে সেখানে একটা স্কুল হবে, সেখানে একটা কলেজ হবে, সেখানে একটা বিল্ডিং তৈরি করা হবে। এক্ষেত্রে দেয়ার উইল বিটা ব্যবহার করতে হয়। দেয়ার উইল বি। দেয়ার উইল হ্যাভ এর অর্থ হচ্ছে থাকবে। দেয়ার ক্যান বি এর অর্থ হচ্ছে থাকতে পারে। এখানে একটি ভুল থাকতে পারে। দেয়ার ক্যান বি আ মিস্টেক হেয়ার, থাকতে পারতো। দেয়ার কুড বি, কি হবে? দেয়ার কুড বি, থাকতে পারতো। দেয়ার মে বি, হতে পারে, এই নদীতে কুমির থাকতে পারে। দেয়ার মে বি ক্রোকোডাইল ইন দিস রিভার, নিশ্চয়ই হবে। দেয়ার মাস্ট বি। দেখেন, এইগুলো দিয়ে বাক্য তৈরি করবেন, মুখে মুখে বলবেন যখন আপনি অবসর সময় থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, দেয়ার এর সাথে মডাল ভার্ব ব্যবহার করে, এই যে দেয়ার মাস্ট বি, নিশ্চয়ই হবে। নাও থাকতে পারে, দেয়ার মে নট বি, রাস্তায় এখন মানুষ নাও থাকতে পারে। দেয়ার মে নট বি পিপল অন দ্য স্ট্রিট, নিশ্চয়ই ছিল। দেয়ার মাস্ট হ্যাভ বিন, নিশ্চয়ই ছিল, তখন কি হবে? দেয়ার মাস্ট হ্যাভ বিন, নিশ্চয়ই ছিল।
এরপর বলছে আমার ব্যাগে নিশ্চয়ই একটি ছাতা ছিল, দেয়ার মাস্ট হ্যাভ বিন অ্যান আমব্রেলা ইনসাইড মাই ব্যাগ। থাকা উচিত, দেয়ার শুড বি। এই যে দেখেন দেয়ার শুড বি, হ্যাঁ, বলছে সেখানে একটা স্কুল থাকা উচিত, দেয়ার শুড বি আ স্কুল। সেখানে একটা কলেজ থাকা উচিত, দেয়ার শুড বি আ কলেজ। এই গ্রামে একটি স্কুল থাকা উচিত, দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ। দেয়ার শুড বি আ স্কুল ইন দিস ভিলেজ। থাকা উচিত নয়, তখন কি হবে, দেয়ার শুড নট বি। থাকা উচিত নয়, কি হবে, দেয়ার শুড নট বি। পত্রটিতে কোনো ভুল থাকা উচিত নয়, দেয়ার শুড নট বি এনি মিস্টেক ইন দিস লেটার। থাকা উচিত ছিল, দেখেন আমরা কিন্তু এটা অনেক সময় বুঝতে পারি না যে বাক্যগুলা কিভাবে হবে। থাকা উচিত, থাকা উচিত ছিল, থাকা উচিত ছিল না, এগুলো আমরা দেয়ার ব্যবহার করব। দেয়ার শুড হ্যাভ বিন, থাকা উচিত ছিল। এই গ্রামে একটি মসজিদ থাকা উচিত ছিল, দেয়ার শুড হ্যাভ বিন আ মস্ক ইন দিস ভিলেজ। থাকতে পারবে, দেয়ার কুড হ্যাভ বিন, কি হবে, থাকতে পারবে, দেয়ার কুড হ্যাভ বিন। আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি, কি হবে, দেয়ার সিমস টু বি, আছে বলে মনে হয়। এই নদীতে সাপ আছে বলে মনে হয়, দেয়ার সিমস টু বি স্নেক ইন দিস রিভার। আচ্ছা, ইংরেজিতে দেখেন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা আমি এখনই দিয়ে দিচ্ছি, দেখেন আপনার ইসে আমি দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি দেয়ারের উপরে। আমি একটা ক্লাস আপনাকে দেখাই, দেয়ারের উপরে আপনি পাবেন, দাঁড়ান, এই যে দেখেন এখনই দিয়ে দিচ্ছি, পরে আর মনে থাকে না, এই জন্য সময়ের কাজ সময় করতে হয়। হ্যাঁ, এই যে পিডিএফটা আপনাকে দিয়ে দিয়েছি, হ্যাঁ। দেয়ারের ব্যবহারটা তো বলছে, দেয়ার মানে হচ্ছে, সরি, দেয়ার শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু কোনো জায়গায় স্থির ভাবে আছে। যেমন যদি বলেন তো আমাদের গ্রামে একটি মসজিদ আছে, তখন কি হবে, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে, আমাদের গ্রামে একটি মসজিদ ছিল, তখন হবে দেয়ার ওয়াজ, কি হবে, দেয়ার ওয়াজ এ মস্ক, দেয়ার ওয়াজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি মসজিদ ছিল, আমাদের গ্রামে অনেকগুলো মসজিদ ছিল, দেয়ার ওয়ার, থ্যাংক ইউ, দেয়ার ওয়ার মেনি মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে কোনো মসজিদ নেই, দেয়ার ইজ, নো, বাক্যটা বলতে হবে আমাদের গ্রামে, বাংলাটা কি বলেছি, আমাদের গ্রামে কোনো মসজিদ নেই। হ্যাঁ, দেয়ার ইজ নো মস্ক ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ নো মস্ক ইন আওয়ার ভিলেজ। দেখেন বলছে আমাদের গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিল, এই যে বাক্যটা এই স্ট্রাকচার দিয়ে করেন, আমাদের গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিল, দেয়ার শুড হ্যাভ বিন, কি বলতে হবে, বিন, দেয়ার শুড হ্যাভ বিন আ মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটা মসজিদ থাকা উচিত ছিল, এই শহরে একটা বিশ্ববিদ্যালয় থাকা উচিত ছিল। তাহলে কি হবে, দেয়ার শুড হ্যাভ বিন, দেয়ার শুড হ্যাভ বিন, দেয়ার ইজ না, দেয়ার শুড হ্যাভ বিন আ ইউনিভার্সিটি ইন আওয়ার ভিলেজ বা ইন দিস টাউন, ইন দিস সিটি অর ইন দিস টাউন। আগে বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। যেমন দেখেন বলছে থাকা উচিত না, দেয়ার শুড নট বি, দেয়ার শুড নট বি, হ্যাঁ, বলছে এই গ্রামে কোনো চোর, এই গ্রামে কোনো চোর থাকা উচিত নয়, এই গ্রামে কোনো চোর থাকা উচিত নয়। হ্যাঁ, দেয়ার শুড নট বি, দেয়ার শুড নট বি এনি থিপ ইন দিস ভিলেজ। এই গ্রামে কোনো চোর থাকা উচিত নয়। পত্রটিতে কোনো ভুল থাকা উচিত নয়, দেয়ার শুড নট বি এনি মিস্টেক ইন দিস ভিলেজ। হ্যাঁ, তাহলে যদি বলা হয় আছে, দেখেন আছে বললে কি বললাম, যদি বলা হয় আমার একটা কলম আছে, তখন কি হবে, আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে। আর যদি বলি সেখানে একটা কলম আছে, দেয়ার ইজ এ পেন, কি হবে, দেয়ার ইজ এ পেন। আমি যদি আপনাকে বলি যে রুমের ভিতরে একটি কলম আছে, তাহলে দেয়ার ইজ এ পেন অন দা রুম, দেয়ার ইজ এ পেন ইন দা রুম, দেয়ার ইজ এ পেন ইন দা রুম, কি বললাম, রুমের ভিতরে একটি কলম আছে। আর যদি বলি আমার একটা কলম আছে, তখন হবে আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। এখন এই, হ্যাঁ, মালিকানা অর্থ বোঝালে তখন আই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ, শি হ্যাভ, করিম হ্যাভ, রহিম হ্যাভ, হ্যাঁ, রহিম হ্যাজ, মালিকানা অর্থ বোঝালে। কিন্তু যদি বলছে যে দেয়ারের ব্যবহারটা কখন হয়, যে বাক্যে কোনো সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনাকে দেয়ার ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আপনাকে দেয়ার ব্যবহার করতে হয়। সেখানে একটা কলম আছে,
সেখানে একটা মসজিদ আছে, আমাদের গ্রামে একটা বিদ্যালয়, আমাদের গ্রামে একটা কলেজ আছে। মনে করেন কারো গ্রামে একটা কলেজ রয়েছে, আপনি কারোর সামনে বলছেন যে আমাদের গ্রামে একটি কলেজ আছে। এখানে কলেজ কিন্তু কোনো সাবজেক্ট নয়, এখানে কলেজ কিন্তু কোনো সাবজেক্ট না, এই জন্য এখানে দেয়ারের ব্যবহার করতে হবে। অর্থাৎ যেখানে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না সেই বাক্যে সর্বপ্রথমে দেয়ারের ব্যবহার করতে হয়। এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। হ্যাঁ, অর্থাৎ সূচনামূলক। এখানে এখানে দেয়ার ব্যবহার হতে পারে, আবার ইটের ব্যবহারও হতে পারে। ইট, হ্যাঁ, দেয়ারের ব্যবহারও হইতে পারে এবং ইটের ব্যবহারও হইতে পারে। এটা একটু মনে রাখবেন, দেয়ারের ব্যবহার এবং ইটের ব্যবহার। আচ্ছা দেখেন তা কোথায় কোথায় বলেন, কোথায় মানে দেয়াল ইউজ করতে ওখানে ঠিক ব্যবহার করতে পারি। ইট শুড বি, না সেখানে ইট হবে না। ইট হবে কোথায় দেখেন, আমি বলি একটু মনে রাখবেন। ইট হবে হচ্ছে বস্তু, বস্তু, ইতর প্রাণী এবং শিশু। আবার বলি বস্তু, ইতর প্রাণী। ইতর মানে হচ্ছে যারা একটু নিম্নমানের প্রাণী, বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি, এদের প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করা যায়। তাই বলছে বস্তু, ইতর প্রাণী এবং শিশু, এদের প্রোনাউন হিসাবে ইট ব্যবহার করা হয়। যেমন এখানে একটা বস্তু যদি বলা হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে, নাও ইট ইজ রেইনিং, কি হবে, নাও ইট ইজ রেইনিং। এই যে দেখেন ইট, ইট মানে এখানে বৃষ্টিকে বোঝাচ্ছে। তো বৃষ্টি কিন্তু একটা জড় বস্তু, এটা আকাশ থেকে পড়ে, তাই বলছে নাও ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তখন বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেইনিং দেন, দেন মানে হচ্ছে তখন। আচ্ছা যাই হোক, তো এখানে এই দেয়ারের ব্যবহার, এটা আমি আরো একটা ডিটেলস দেখাবো। জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমরা কিভাবে বলতে পারি, তোমাকে শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, তোমাকে শুভ জন্মদিন। এই দিন বারবার ফিরে আসুক, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে, আল্লাহ এই দিনে শান্তি ও সুখ দান করুন, মে আল্লাহ গিভ পিস অ্যান্ড হ্যাপিনেস অফ দিস ডে, এই দিনটি আপনার খুব সুন্দর কাটুক, এই আমার প্রত্যাশা। আই উইশ ইউ হ্যাভ এ ওয়ান্ডারফুল টাইম অন দিস ডে, আমি আশা করি এই জন্মদিন আপনাকে অনেক সুযোগ এনে দেবে। আই হোপ দিস বার্থডে ব্রিংস ইউ মেনি ফ্যাসিলিটিস, মেনি ফ্যাসিলিটিস মানে হচ্ছে অনেক সুযোগ। এরপর দেখেন ডেয়ারের একটা ব্যবহার, ডেয়ার মানে হচ্ছে কি সাহস করা, ডেয়ার মানে কি হবে, সাহস করা। বলছে হাউ ডেয়ার ইউ, কি বলছে, হাউ ডেয়ার ইউ, তোমার কত সাহস, হাউ ডেয়ার ইউ সে সো, কি বলছে, হাউ ডেয়ার ইউ সে সো, এর অর্থ হচ্ছে তুমি কোন সাহসে বলো। আমরা অনেক সময় বলি যে তুমি কোন সাহসে আমাকে এই কথা বলো, এটার ইংলিশ হবে হাউ ডেয়ার ইউ সে সো, হাউ ডেয়ার ইউ সে সো, তুমি কোন সাহসে এই কথাটি আমার সামনে বলো। এরপর বলছে তুমি কোন সাহসে এটা করলে, হাউ ডেয়ার ইউ ডু দিস, হাউ ডেয়ার ইউ গট আউটসাইড, তুমি কোন সাহসে বাহিরে গেলে। মনে করেন আপনি একটা পরীক্ষার হলে ডিউটি করছেন, কলেজের পরীক্ষা বা ইউনিভার্সিটির পরীক্ষা, তো আপনাকে না বলে একটা স্টুডেন্ট সে বাহিরে চলে গেল, আপনি তাকে ফিরে আসার বলছে, ফিরে আসার পর আপনি বলছেন হাউ ডেয়ার ইউ গো আউটসাইড, তোমার কত সাহস যে তুমি বাহিরে গেলে। এটা হচ্ছে ডেয়ার মানে হচ্ছে সাহস করা। এরপর একটা রুল দেখবো, আমি হচ্ছি, আমি করছি, আমি পারছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, সেক্ষেত্রে আই অ্যাম বিং ব্যবহার করতে হবে। আই অ্যাম বিং, বিই আইএনজি। হ্যাঁ, বলছে যে আমি ইংরেজিতে কথা বলতে পারছি, আই অ্যাম বিং অ্যাবল টু স্পিক, সে মোটর সাইকেল চালাতে পারছে, হি ইজ বিং অ্যাবল টু রাইড বাইক, হি ইজ বিং অ্যাবল টু রাইড বাইক। কোনো কিছু করতে বাধ্য হওয়া বোঝালে কম্পেল টু প্লাস ভার্বের ভি অন বসে। আমি ইংরেজি শিখতে বাধ্য, আই অ্যাম কম্পেলড টু লার্ন ইংলিশ, সে সেখানে যেতে বাধ্য ছিল, হি ওয়াজ কম্পেলড টু গো দেয়ার, সে পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি শিখতে বাধ্য হয়েছে, হি হ্যাজ কম্পেলড টু লার্ন ইংলিশ ফর পাসিং দা এক্সাম। তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে, ইউ উইল বি কম্পেলড টু স্পিক উইথ মি। কম্পেলড টু মানে হচ্ছে কোনো কিছু করতে বাধ্য করা, স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস কম্পেলড টু প্লাস ভার্বের ভি অন। দেখেন এই রুলগুলো এখান থেকে আমরা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করব। একটা বিষয় শিখে সেই জায়গাটায় কিন্তু আমরা স্থির থাকবো না, সেখান থেকে আমরা পরিবর্তন ঘটানো শিখবো, তাই না? তো এই পরিবর্তনটা কিভাবে হয়, পরিবর্তনটা হয় হচ্ছে একমাত্র প্র্যাকটিসের মাধ্যমে। জাস্ট ওয়েট, এখানে আমরা এগুলো একটু করব আজকে, জাস্ট ওয়েট। হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ, ওকে। আমরা এখান থেকে যে বাক্যগুলো প্রত্যেকদিন প্র্যাকটিস করে থাকি সেই বাক্যগুলো সব কিন্তু টেন্সের ভিতরে পড়েছে।
টেন্স দিয়ে এই বাক্যগুলো আমরা তৈরি করা শিখবো, যে কিভাবে টেন্সের মাধ্যমে এই বাক্যগুলো আমরা তৈরি করতে পারি। দেখেন এখানে একটা বাক্য বলছে আমি স্কুলে যাই। এইটার কন্টিনিউয়াস কি হবে? আমি স্কুলে যাচ্ছি। এটার পারফেক্ট কি হবে? আমি স্কুলে গিয়েছি। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? এখানে আই হ্যাভ বিন গোয়িং, অর্থাৎ হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস সময়ের উল্লেখ করতে হবে। কি করতে হবে? সময়ের উল্লেখ করতে হবে। হ্যাঁ, তবে আমরা প্রথমে ভালোভাবে শিখবো, তারপর আমরা বলবো। দেখেন এখানে প্রথম যে বাক্যটা দিয়েছে, প্রথম বাক্যটা হচ্ছে সে একটি গাড়ি চালায়, তাই না? হি ড্রাইভস আ কার। এই যে দেখেন প্রথম বাক্যটা। আর তবে এই বক্স গুলো একটু পড়বেন, এই বক্স গুলো, এই শীটটা আমি দিয়েছি, এখান থেকে এই বক্সের শব্দগুলো একটু পড়বেন। দেখেন সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার, সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল। তাহলে এটা কি হবে? পাস্ট ইনডেফিনিট কি হবে বলেন? হি ড্রোভ এ কার, হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হ্যাঁ, সে একটা গাড়ি চালিয়ে থাকবে, সে একটি গাড়ি চালাবে, এটা কি হবে? নাম্বার 3, হি উইল। দেখেন কারো ভুল হলে অন্যজন সেই ভুলটা কিন্তু ধরবেন। চতুর্থ নম্বরে কি হবে? সে একটি গাড়ি চালাবে, হি উইল চালাইতেছে, হি ইজ ড্রাইভিং এ কার। তারপর দেখেন এইগুলা কিন্তু, একটি গাড়ি, হ্যাঁ এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে মুখে হি নিয়ে ওয়াজ আসতে হবে। ড্রাইভিং এ কার, হ্যাঁ, সে একটি গাড়ি চালাচ্ছে, হুম। চালাতে থাকবে। হি উইল বি ড্রাইভিং এ কার, হি উইল বি ড্রাইভিং এ একটি কার, গাড়ি এটা কোন টেন্স বলেন তো? হি উইল বি, শ্যাল বি এটা এবং উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ফিউচার, ফিউচার ফিউচার থ্যাংক ইউ। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। সঠিক উত্তরটা হবে সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ এ কার। তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। চালাইতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। তাহলে সেটা তো ওটা ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ, চালাইতে থাকবে বললে এটা ভবিষ্যৎকালে চলমান বোঝাচ্ছে। দেখেন এই পিডিএফ ফাইলটা আমি দিয়েছিলাম, এখান থেকে আমাদেরকে কি করতে হবে? এটা প্র্যাকটিস আছে। করতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্র্যাকটিস শিট। বলা হচ্ছে সে একটি গাড়ি চালায়, সে একটি গাড়ি চালিয়েছিল, সে একটি গাড়ি চালাবে। He has হ্যাঁ, driven a car. সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটাল যাওয়ার আগে। হি হ্যাজ বিন ড্রাইভেন এ কার বিফোর ওয়েন্ট টু হসপিটাল। সে একটি গাড়ি চালিয়ে থাকবে। হি উইল হ্যাভ বিন ড্রিভেন এ কার, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। হি ইজ ড্রাইভিং এ কার সিন্স মর্নিং। মর্নিং। তারপর সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। হি ওয়াজ ড্রাইভিং এ কার ফর 5 days. যাবত বা ধরে থাকলে ফর, হইতে থেকে সে থাকলে সিন্স। আমরা জাস্ট এতটুকু মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন এখানে অনেক সুন্দর বলেছেন। সুমাইয়া আপা একটু পড়বেন, যে এখান থেকে নাম্বার 10 থেকে পড়বেন, সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং। এই যে সকাল থেকে, তাহলে কি হবে? সিন্স মর্নিং। হ্যাঁ, তারপর গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং এ কার ফর 5 days। 5 days। হ্যাঁ, সে 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার। এটা পারফেক্ট কন্টিনিউয়াস। হি উইল বি ড্রাইভিং হবে। হি উইল বি ড্রাইভিং। হ্যাঁ, এটা সব থেকে বেশি ভালো হয়। হি উইল বি ড্রাইভিং। সে আগামী 7 দিন ধরে গাড়ি চালাতে থাকবে, এটা আপনার চালাতে থাকবে ফিউচার পারফেক্ট টেন্স, তাই? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। চালাতে থাকবে, এটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার সিন্স 7 days। সিন্স 7 দিন ধরে, নেক্সট 7 days। এটা হবে না? এটা ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। সে 1 মিনিট, বাংলাটাকে বুঝতে হবে। সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। ফিউচার কন্টিনিউয়াস, এটা ফিউচার কন্টিনিউয়াস। হি উইল বি ড্রাইভিং এ কার ফর নেক্সট 7 days.
চালাতে থাকবে, করতে থাকবে, এটা হলো আপনার কন্টিনিউয়াস না, তাহলে ফিউচার কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স তার সময় উল্লেখ থাকলে কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে? হ্যাঁ, সময়ের যখন উল্লেখ থাকতো তখন হচ্ছে past। আমি সাথে তাহলে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হুম, তারপরে সে একটি গাড়ি চালাতে পারে, ক্যান ড্রাইভ এ কার। সে গাড়ি চালাতে সে গাড়ি চালাতেও পারে, তাই হবে মে ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাতে পারতো, হি কুড ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাতে পারতো, আবার এখানে সম্ভাবনা সে গাড়ি চালাতে পারতো, এটা মাইট হবে। সে মাইট। এটা might। আচ্ছা, হি মাইট ড্রাইভ এ কার। সে একটি গাড়ি চালাইতো, চালাইতো হলো আগে, Would। হি ইউজ বা উড, হি উড ড্রাইভ এ কার। ইউজড হবে হলো নির্দিষ্ট সময় ধরে, উড ড্রাইভ এ কার। সে একটি গাড়ি অবশ্যই চালাবে, হি মাইট ড্রাইভ এ কার। তার একটি গাড়ি চালানো উচিত। অবশ্যই এটা মাস্ট হবে। আমি কি মাইট বলেছি, আচ্ছা মাস্ট হবে। হি মাস্ট ড্রাইভ এ কার। তার একটি গাড়ি চালানো উচিত, হি শুড ড্রাইভ এ কার। স্যার মনে হয় ফোনে, স্যার মনে হয় ফোনে ব্যস্ত। আচ্ছা, পরের বাক্য দেখেন, বলছে সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। তাহলে এটা কি বলছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলছে, কিন্তু না, এখানে 5 দিন সময়ের উল্লেখ রয়েছে এবং একটা নির্দিষ্ট গতি পর্যন্ত, একটা সময়সীমা পর্যন্ত চালাচ্ছিল। তো বলছে সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। হি হ্যাজ বিন ড্রাইভিং, হি হ্যাজ বিন ড্রাইভিং অথবা শি হ্যাজ বিন ড্রাইভিং সিন্স মর্নিং, সকাল থেকে। বাক্যগুলো প্রথমত আপনাদের নিজেদের মুখে বলতে হবে, তৃতীয়ত এই বাক্যগুলো দিয়ে বাক্য তৈরি করে নোটবুক বা খাতায় লিখে নিতে হবে। দেখবেন ওই বাক্যটা, ওই ওয়ার্ডটা কখনো কিন্তু আর ভুল হবে না। নেক্সট কি বলছে দেখেন, সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল, সে আগামী 7 দিন ধরে। দেখেন এখানে আমরা একটা বক্স থেকে করি, সে একটা চিঠি লেখে, এটা কে পড়বেন? সে একটা চিঠি লেখে না, সে কি একটা চিঠি লেখে? পড়েন তো, প্রেজেন্ট টেন্সের হবে বাক্যগুলা। সে একটি চিঠি লেখে না, হি ডাজন্ট রাইট এ লেটার। সে কি একটি চিঠি লেখে? ডাজ হি রাইট এ লেটার? সে কি একটি চিঠি লেখে না, ডাজন্ট হি রাইট এ লেটার? সে কখন একটি চিঠি লেখে? when does he write a letter? সে কখন চিঠি লেখে না, when doesn't he write a letter? সে কেন চিঠি লেখে? why does he write a letter? সে কেন চিঠি লেখে না, why doesn't he write a letter? সে কোথায় একটি চিঠি লেখে? where does he write a letter? সে কোথায় একটি চিঠি লেখে না, where doesn't he write a letter? সে কিভাবে একটি চিঠি লেখে? how does he write a letter? সে কিভাবে একটি চিঠি লেখে না, how doesn't he write a letter? সে কতবার একটি চিঠি লেখে? how often does he write a letter? সে কতক্ষণ ধরে একটি চিঠি লেখে? how long does he write a letter? আচ্ছা, এখানে আমরা এই ইয়েটা একটু প্র্যাকটিস করব। এখন আমরা আজকে একটু টাং টুইস্টারটা দেখবো, যেটা আমাদের প্রতিনিয়ত কাজে লাগে, কিন্তু আমরা এটাতে খুবই দুর্বল। আমরা টাং টুইস্টারের ভিতরে আমরা কয়েকটা লেটারের উচ্চারণ যদি একটু সঠিকভাবে দেখি, তাহলে আমরা কিন্তু এটা প্র্যাকটিস করতে পারবো। দেখেন, এটা হচ্ছে কলাম ডি তে রয়েছে টাং টুইস্টার। এই যে দেখেন, টাং টুইস্টার প্র্যাকটিস। টুইস্টার কোথায় রাখলাম এটা? আচ্ছা, এই যে একটা ফাইল আপনাদের দিয়েছিলাম 3000 ভোকাবুলারি, এই ফাইলটা থেকে একটু একটু করে আপনারা পড়বেন। কারণ একটা বিষয় মনে রাখবেন, ইংরেজি ভাষাটা শিখতে গেলে আপনাকে অবশ্যই এটার পিছনে সময় দিতে হবে। এটার পিছনে আপনি যত সময় দিবেন, তত কিন্তু আপনার কথা বলাটার বেশি আগ্রহ বাড়বে, সেই দক্ষতা বাড়বে। দেখেন, স্পিকিং থেকে, এই চ্যাপ্টার থেকে আমরা প্রোনাউন্সিয়েশনের ব্যবহার, অর্থাৎ প্রোনাউন্সিয়েশনের উপরে কিছু আলোচনা থাকবে। তো এখানে আমরা একটু সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবো। অর্থাৎ আপনি যত ইংরেজি জানেন না কেন, যদি একটা ওয়ার্ড
বলছে যে একটা ওয়ার্ড যদি এলোমেলো হয়ে যায় বা তার মিনিং আপনি না জানেন, তাহলে এখান থেকে কিন্তু অর্থ করা সম্ভব হয় না। লেটার অক্ষর, লেটার মানে অক্ষর, এর সঠিক উচ্চারণ জানার জন্য আমাদের লেটার এবং অ্যালফাবেট সম্পর্কে কিছু ধারণা থাকতে হবে। লেটার এবং অক্ষর কি, আমরা তো সব কথা বলে যাচ্ছি, ইংলিশে কথা বলছি, ছোটবেলায় আমরা এবিসিডি শিখেছিলাম, তাই না? তো এখানে কিভাবে আমরা এগুলো শিখতে পারবো? দেখেন, লেটার অক্ষরের সঠিক উচ্চারণ জানার আগে আমাদের লেটার এবং অ্যালফাবেট সম্পর্কে কিছু জানতে হবে। লেসনটি শুরু করার আগে আমাদের মনে রাখতে হবে যে ইংরেজি একটি ভাষা, প্রত্যেক ভাষার যেমন নিজস্ব বর্ণমালা থাকে, নিজস্ব স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ থাকে, তেমনি ইংরেজি ভাষারও আছে। যেমন আমাদের বাংলাতে 11টি স্বরবর্ণ, 39টি ব্যঞ্জন বর্ণ আছে, সব মিলিয়ে 50টি বর্ণ, হিন্দিতে হলো 34টি বর্ণ এবং আরবিতে হচ্ছে 28টা বর্ণ। এখন আমাদের ইংরেজিতে এই 26টা বর্ণের ভিতরে ডাব্লিউ এবং ওয়াই কিন্তু এরাও ভাওয়েলের ভিতরে প্রায় চলে এসেছে। এই ডাব্লিউ এবং ওয়াই দুটি বর্ণনার মাঝে মাঝে কনসোনেন্টের মধ্যে ভাওয়েলের কাজ করে থাকে। এই ভাওয়েল এবং কনসোনেন্টের সাথে একটা মজার বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে ভাওয়েল ছাড়া ইংলিশে কোনো ওয়ার্ড গঠিত হয় না। আপনি পৃথিবীতে এমন কোনো ওয়ার্ড দেখাতে পারবেন না যেখানে ভাওয়েল নেই। তো এখানে কি বলছে? বলছে ইংলিশের ওয়ার্ড গুলো, আমরা জানি যে ওয়ার্ড গুলোর পাশাপাশি বসে সুন্দর একটি অর্থ প্রকাশ করে তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন, কিন্তু আমরা একটা বিষয় জানি না যে কোনো ওয়ার্ড হতে গেলে সেখানে কমপক্ষে অবশ্যই একটা ভাওয়েল থাকতে হয়। তো আমি যদি একটা শব্দ বলি ট্রাই, TRY, এখানে টি রয়েছে, আর রয়েছে, ওয়াই রয়েছে, প্রত্যেকটা কিন্তু এরা কিন্তু কনসোনেন্ট, এখানে ভাওয়েল নেই। তো এখানে ট্রাই বলতে দেখেন শেষে কিন্তু একটা ওয়াই রয়েছে, এই ওয়াইটাই হচ্ছে ভাওয়েল, এটাকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। এগুলোকে কি বলা হচ্ছে? সেমি ভাওয়েল। দেখেন, মাই, ক্রাই, ট্রাই, স্কাই, ফ্রাই, এর কোনটি, এই যে ক্রাই লিখতে গেলে CRY, এখানে কিন্তু AEIOU, কোনো ইয়ে কিন্তু নাই, ভাওয়েল নাই। তো এটা কিভাবে একটা শব্দ হলো? এই যে ডাব্লিউ এবং ওয়াই কে বলা হচ্ছে সেমি ভাওয়েল, এই কারণেই কিন্তু এদেরকে সেমি ভাওয়েল বলা হচ্ছে। অর্থাৎ বাক্যটায় কোনো না কোনো ভাবে, পৃথিবীতে যে কোনো বাক্যের ভিতরে ভাওয়েল কিন্তু যে কোনো ওয়ার্ডের ভিতরে এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। তো এখানে দেখেন আমাদের পরবর্তী টপিকস এর হেডলাইন হচ্ছে লেটার এবং অ্যালফাবেট। লেটার কাকে বলে এবং অ্যালফাবেট কাকে বলে? তো দেখেন, তার আগে আমরা এটা শিখি, 26টা লেটার বা বর্ণ রয়েছে। এই 26টা লেটার বা বর্ণের ভিতরে মেইন 9টি আমাদেরকে একটু ভালোভাবে মনে রাখতে হবে। সেই 9টি কি কি? যেমন খেই, ঔ, ফি, কিউ, আ, টি, ডাব্লিউ, এই, যেই, এই, যেই, এই, যেই, এটা একটু মনে রাখবেন। যেমন আমরা ZAIL, এটা জেল বলি, হ্যাঁ, JAIL, জেইল, কিন্তু এটা জেইল না, এটা হবে জেল, জেল, জেল। দেখেন একটা একার এসে যাচ্ছে। তো এইগুলাকে আমরা কিন্তু সঠিকভাবে এরকম করে উচ্চারণ করবো। আমরা ডাব্লু বলি, তাই না? এটা কিন্তু সঠিক ডাব্লু হবে না, এটা হবে ডাবলিউ, ডাবলিউ। যেগুলো যত বেশি, এবার এইগুলো দিয়ে আমাদেরকে এই জায়গাটা প্র্যাকটিস করতে হবে। দেখেন, পি এর জায়গায় আমাদেরকে সর্বদা ফ ব্যবহার করতে হবে। ফ, একটা হচ্ছে অ্যাসপিরিয়েটেড সাউন্ড, আর একটা হচ্ছে নন অ্যাসপিরিয়েটেড সাউন্ড। দেখেন কি বলেছি, পি এর জায়গায় আমরা কিন্তু ফ ব্যবহার করব। এই যে এই বাক্যগুলো দেখবেন আমাদেরকে পি থাকলে ফ ব্যবহার করে বলতে হয়, দেখবেন একটু কাইন্ডলি। এই যে দেখেন, বলছে যে আমরা পেন্সিল বলি, শব্দের শুরুতে পি থাকলে পি এর উচ্চারণ কিন্তু পি এর মতো হবে না, প এর মতো হবে না। শব্দের শুরুতে যেমন পি দিয়ে যত শব্দ রয়েছে পৃথিবীতে, পি দিয়ে, যেমন এখানে বলছে পেন্সিল, কিন্তু এখানে রাইট আইপে মেইনটেইন করে ইংল্যান্ড আমেরিকার দেশে অস্ট্রেলিয়ার লোকেরা কি বলে? ফেনসল, ফেনসল। পিটাকে তারা কিন্তু ফ বলছে, প বলছে না কিন্তু, পয়েন্ট না, এটা হবে পয়েন্ট, পয়েন্ট, হ্যাঁ, পাস না, এটা হবে ফাঁস, ফাঁস। আমরা বলি না, প্লিজ গিভ মি এ পেন, গিভ মি এ পেন বলা যাবে না, প্লিজ গিভ মি আ ফেন, প্লিজ গিভ মি আ ফেন। তারপর দেখেন পসিবল না, এটা হবে ফসিবল, ফসিবল। ঠিক তদ্রূপ আমরা এখানে যে ইয়েটা প্র্যাকটিস করতেছিলাম, এই পি কে আমরা ফ বলবো। ফিটার, ফাইফার, ফিকটা, ফিক অফ, ফিকেল, ফেইপার্স, বা ফেইপা। ব্রিটিশ অ্যাকসেন্টে কিন্তু রটা বলে না, আমেরিকান অ্যাকসেন্টে এটা বলা হয়ে থাকে। কি বলছে? ফিটার, ফাইফার, ফিকটে, ফিক অফ, ফিকেল, ফেইপার। বলছে ফিটার, ফাইফার, ফিকটে, ফিক অফ, ফিকেল, ফেইপার্স। দেখছেন, যত দ্রুত বলবো ততই কিন্তু আমার শব্দগুলা নেটিভ স্পিকারদের মতো শোনাবে। কি বলছে? ফিটার, ফাইফার, ফিকটা, ফিক অফ, ফিকেল, ফেইপার্স। আবার বলি, দেখবেন ইংরেজরা কিন্তু কথাটা মুখ থেকে দ্রুত ডেলিভারি দেয়, এখানেও দ্রুত ডেলিভারি দিয়ে আমি বলছি ফিটার, ফাইফার, ফিকটা, ফিক অফ, ফিকেল, ফেইপার্স।
একেবারে নেটিভ স্পিকার যারা যারা সাদা চামড়ার ইংরেজ, তারা দেখবেন সেন্টেন্স গুলা ওয়ার্ড গুলা তাদের মুখ থেকে দ্রুত বলে দেয়। কি বলছে? ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল ফেইপার্স, পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আ পেইনফুল পিকচার। কি বলছে? পিক পকেটিং না, এটা বলতে হবে ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আ পেইনফুল পিকচার। কি বলা হচ্ছে? পিকচার বলছে ফিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট ফর ট্রেডস আ পেইনফুল। পি কে কিন্তু আমরা ফ বলবো, কি কে আমরা? পি কে আমরা ফ বলবো। দেখেন টি কে আমরা ঠ বলবো। দ্য 33 thieves thought that they thrilled uh, the 33 thieves thought that they thrilled the thorn throughout Thursday. Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena. মিস্টার টাং টুইস্টার, দেখেন টি থাকলে টি এর জায়গায় আমাকে ঠ বলতে হবে, টি এর জায়গায় কি বলতে হবে? ঠ বলতে হবে। মিস্টার ঠাং, টাং না কিন্তু ঠাং টুইস্টার tried to train his tongue to twist and learn later learn to turn to learn later টি বলা যাবে না, আমরা যখন টাইম বলি টাইম বলতে হবে। টি টেবিল বলা হচ্ছে, এটাকে বলতে হবে টি টেবিল, টি টেবিল। টি স্পুন, হ্যাঁ টি স্পুন অর্থাৎ চায়ের টেবিলে চায়ের যে চামচ, টি স্পুন। টাইম, টেবল, হ্যাঁ আমরা টেবিল বলবো না, টকে আমরা ঠ বলবো। এরপর একটা দেখেন বলছে ফাফা ফিলিস ফেই দ্য ফেয়াবল পেমেন্ট অফ পেন পেপার এন্ড পেন্সিল টু দ্য পেপার হাউস। এখান থেকে 5টা বা 10টা বা 6টা 7টা যে কয়টা সেন্টেন্স পারেন আপনারা এগুলো একটু প্র্যাকটিস করে রাখবেন। আগামী ক্লাসের শুরুতে আমার মনে না থাকলেও আপনারা বলবেন স্যার টাং টুইস্টারটা একটু ধরেন প্লিজ। এখানে দেখেন বলছে ফিটার ফাইবার ফিকটা ফিক অফ ফিকেল পেপারস। আমি আপনাদেরকে একটা সময় কথা দিয়েছিলাম যে আমরা কয়েকটা ক্লাস করে ধীরে ধীরে আমরা টাং টুইস্টার শিখবো। এইগুলা যখন আপনি পারবেন তখন আপনার কথাগুলাও কিন্তু ঠিক নেটিভদের মতো শোনাবে। এই দেখেন পি কে পেন্সিল না বলে আমরা পেনশল বলবো, পয়েন্ট কে আমরা বলবো পয়েন্ট, পয়েন্ট, হ্যাঁ আমরা পাস বলবো পাস, পাস বলবো না ফাস, ফাস, হ্যাঁ আমরা পেন বলবো না, এটাকে বলতে হবে ফেন, ফেন, হ্যাঁ পসিবল বলবো না, এটা হচ্ছে ফসিবল, ফসিবল। পাওয়ার বলা যাবে না, ফাওয়া, ফাওয়া। প্লান্ট বলা যাবে না, প্লান্ট, প্লান্ট। পেপার বলা যাবে না, এটা হচ্ছে ফেইপা, ফেইপার। ব্রিটিশ অ্যাকসেন্টে কিন্তু আর এর উচ্চারণটা হয় না। তো যাই হোক, এইটা আমরা নেক্সট ক্লাসে এই যে টাং টুইস্টার গুলো এখান থেকে 10টা সেন্টেন্স আপনারা একটু প্র্যাকটিস করবেন। এই 10টা সেন্টেন্স আমার সামনে আপনারা আবার বলবেন, হ্যাঁ এই 10টা সেন্টেন্স দিয়ে বাক্যগুলো আমাদেরকে তৈরি করা শিখতে হবে। যখনই আপনি বাক্য তৈরি করতে পারবেন তখনই কিন্তু নিজের কথাগুলো আপনি নিজে নিজে ঠিক নেটিভ স্পিকারদের মতো বলতে পারবেন। অর্থাৎ আপনাকে সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম হচ্ছে এই টাং টুইস্টারটা প্র্যাকটিস করতে হবে। ফিটার ফাইফার ফিকটা ফিক অফ ফিকেল পেপারস, যত জায়গায় পি থাকবে এই পি এর জায়গায় আপনি ফ বলবেন কাইন্ডলি, দেখবেন আপনার কথাগুলা ব্রিটিশ অ্যাকসেন্ট বা আমেরিকান অ্যাকসেন্ট তাদের মতো শোনাবে। তো আগামী ক্লাসে আমি এখন এটা পাঠিয়ে দিচ্ছি, এগুলো একটু প্র্যাকটিস করবেন।